আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইংরেজি গ্রামারে যতগুলো টেন্স আছে এদের মধ্য থেকে অন্যতম মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করব? যে কাজগুলো বর্তমান সময়ে এখন ঘটতেছে, এই মুহূর্তে হচ্ছে যে কাজগুলো, অর্থাৎ আমি যে কাজ সম্পর্কে যে বিষয়টা সম্পর্কে কথা বলতেছি সেই ঘটনাটা কিন্তু ঘটতেছে, যে আমার কথা বলার সময় সেই ঘটনাটা ঘটতেছে অলরেডি। সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আরো ভালোভাবে বিস্তারিত জানবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবো? যে একটা সেন্টেন্স দেখে, একটা বাংলা বাক্য দেখে বুঝবো যে ইংরেজিতে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তার কিছু নিয়ামক আছে যেগুলো দেখে আমরা বুঝবো। যেমন হচ্ছে বাংলা সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকবে, যে ক্রিয়া থাকবে, সেই ক্রিয়ার শেষে কিন্তু তেস, তেসি, তেসে বা তেসেন এই ধরনের উচ্চারণ কিন্তু, মানে এই ধরনের শব্দের উচ্চারণের সাথে সেই ক্রিয়ার শেষে এই ধরনের উচ্চারণ কিন্তু হবে তেস, তেসি, তেসে বা তেসেন। এগুলো দেখে আমরা বুঝবো যে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে ইংরেজিতে। যেমন হচ্ছে ধরো যে তুমি ক্রিকেট খেলতেছ, আমি ক্রিকেট খেলতেছি, সে ক্রিকেট খেলতেছে, আপনি ক্রিকেট খেলতেছেন। তাহলে এই যে এই ভার্বের শেষে, প্রত্যেকটা ভার্বের শেষে কিন্তু এই উচ্চারণগুলা কিন্তু আসছে। অর্থাৎ চিন্তা করো যে আমি যদি বলি যে সে ক্রিকেট খেলতেছে, তাহলে তার যে এই ক্রিকেট খেলা সেই সম্পর্কে আমি বলতেছি, কিন্তু এই যে তার ক্রিকেট খেলা সম্পর্কে আমি বলতেছি, এই যে এই ব্যাপারটা সম্পর্কে বলার সময় কিন্তু কাজটা কিন্তু ঘটতেছে, অর্থাৎ কাজটা কিন্তু রানিং আছে। দেখো নামের সাথে কিন্তু নামটা হচ্ছে এই টেন্সের নামটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হচ্ছে বর্তমান কন্টিনিউয়াস, মানে চলমান, মানে বর্তমান সময়ে চলতেছে, এখন চলতেছে। বক্তা কোনো বিষয় সম্পর্কে কথা বলতেছে, সেই বিষয়টা এই যে বক্তার কথা বলার সময় ঘটতেছে। এখন তুমি আমার কাছে এসে বললা যে ছেলেরা নদীতে সাঁতার কাটতেছে, তাহলে তুমি কি সম্পর্কে বলতেছ? ছেলেরা যে নদীতে সাঁতার কাটতেছে সেই সম্পর্কে বলতেছ। এখন তুমি যে ব্যাখ্যাটা আমাকে করতেছ যে ছেলেরা নদীতে সাঁতার কাটতেছে, এই যে তোমার এই ব্যাখ্যা করার সময় কিন্তু ওই কাজটা কিন্তু ঘটতেছে, ছেলেরা কিন্তু সাঁতার কাটতেছে নদীতে। অর্থাৎ বক্তার কথা বলার সময় কাজটা কিন্তু চলমান থাকবে বা ঘটতে থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা বাংলা সেন্টেন্স থেকে বাংলা যে ক্রিয়া, সেই ক্রিয়ার শেষে এই ধরনের উচ্চারণ যদি আসে, তাহলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি একটি উপন্যাস পড়তেছি, তাহলে এখানে ভার্ব কোনটা, ক্রিয়া কোনটা? এটা পড়তেছি। তাহলে তেসি মানে পড়তেছি, মানে কাজটা চলমান কিন্তু আছে। আর কখন চলমান আছে? এখন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার একটা অন্যতম একটা প্রধান হচ্ছে একটা ওয়ার্ড মনে রাখলে তোমরা খুব সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস আইডেন্টিফাই করতে পারবো, সেটা হচ্ছে নাও। তোমরা দেখবা যে যে কোনো কাজ সেটা সংগঠিত হওয়ার সময় তুমি নাও, এখন এই শব্দটা দিয়ে সেন্টেন্সটাকে বিবেচনা করতে পারো কিনা। এই যে একটু আগে বললাম যে ছেলেরা নদীতে সাঁতার কাটতেছে, কখন কাটতেছে? নাও, এখন কাটতেছে। প্রত্যেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাও, এখন এই শব্দটা কিন্তু আসবে, কোনো না কোনো ভাবে আসবে। নাও, এখন যে কাজটা করতেছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটি উপন্যাস পড়তেছি, এখন প্রশ্ন হচ্ছে কখন পড়তেছি? নাও, এখন, এখন পড়তেছি, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বাংলা রূপ দেখে আমরা বুঝলাম পড়তেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা আমি বলতে পারি যে এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার সময়ও কিন্তু কাজটা করতেছে, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এইটা আমরা নিশ্চিত হইলাম যে এইটা, এই বাংলা বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে ইংরেজিতে কিভাবে রূপান্তর করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এম ইজ আর, তারপর হচ্ছে ভার্ব উইথ আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে। তাহলে এখন সবার প্রথমে কি লাগবে? আমরা স্ট্রাকচার দেখে আমরা বুঝলাম সবার প্রথমে লাগবে হচ্ছে সাবজেক্ট, যে কাজ করে সেই কিন্তু সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমি, আমি, কারণ উপন্যাসটা কে পড়তেছে? আমি পড়তেছি, সো আমি হচ্ছে সাবজেক্ট। তো সবার প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে আই, তারপরে নিতে হবে এম ইজ আর। এম ইজ আর থেকে কোনটা নিব? যে কোনো একটা তো নিতে হবে অক্সিলারি ভার্ব। এম ইজ আর থেকে আমরা এম নিব। এখন অনেকেই আমরা বুঝি না যে কোন কোন সাবজেক্টের সাথে এম নিব, কাদের সাথে আর নিব, কাদের সাথে ইজ নিব। দেখো এখানে আই এর জন্য শুধুমাত্র আমরা এম নিব, অর্থাৎ এম হচ্ছে একটা জায়গাতেই একটা সাবজেক্টের জন্যই এম বসবে, আই এম। কিন্তু
ইউ, উই, দে এই তিনটা সাবজেক্টের জন্য আর বসবে, অর্থাৎ হচ্ছে ইউ আর, উই আর, দে আর, এই তিনটা সাবজেক্টের জন্য আর বসবে। এবং হচ্ছে হি, শি, ইট এই তিনটা সাবজেক্টের জন্য সবসময় ইজ বসবে। হি ইজ, শি ইজ, ইট ইজ। তো এইভাবে কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর এই তিনটা অক্সিলারি ভার্বকে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা বলবো আই, এখান থেকে এম নিব আমরা, আই এম। এখন সাবজেক্ট আমাদের গেল এম, ইজ, আর থেকে এম আমাদের এখানে আমরা নিলাম। এরপর হচ্ছে ভার্ব উইথ আইএনজি। ভার্ব কোনটা, মানে হচ্ছে ক্রিয়া কোনটা, পড়া, পড়তেছি, পড়া। পড়া ইংরেজি হচ্ছে রিড, এই রিডের সাথে ভার্ব উইথ আইএনজি, রিডের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আই এম রিডিং, রিড আইএনজি, রিডিং, আই এম রিডিং। এরপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে, তাহলে অবজেক্ট বা এক্সটেনশন আই এম রিডিং, আমি পড়তেছি, আমি কি পড়তেছি, উপন্যাস পড়তেছি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, নভেল। এটাকে আশ্রয় করে কিন্তু আমাদের কাজটা কিন্তু সংগঠিত হচ্ছে। আই এম রিডিং নভেল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হয়ে গেল। অর্থাৎ এই যে এই বাংলা বাক্য, এই বাংলা বাক্যটা দেখে আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম যে হ্যাঁ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ হচ্ছে পড়তেছি, তেসি আছে, অর্থাৎ হচ্ছে বক্তার কথা বলার সময় কাজটা করতেছে, বর্তমান সময়ে কাজটা রানিং, চলমান আছে। আমরা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে এটা। এই স্ট্রাকচার ধরে আমরা এই সেন্টেন্সটাকে ইংরেজিতে রূপান্তর করলাম। সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব এম, ভার্বের সাথে আইএনজি রিডিং, অবজেক্ট বা এক্সটেনশন নভেল। আই এম রিডিং নভেল, রিডিং আ নভেল, যেহেতু একটি উপন্যাসের কথা বলা হয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে এইভাবে কিন্তু একটা বাংলা সেন্টেন্সকে একটা ইংরেজি সেন্টেন্সে আমরা কিন্তু কনভার্ট করলাম, রূপান্তর করলাম। এখন আমরা দেখব যে 5টা ভিন্ন ভিন্ন সিচুয়েশন, যে সিচুয়েশন গুলা সামনে আসলে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিবেচনা করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে সেন্টেন্সটা রূপান্তর করতে হবে, অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই করতে হবে। এখন হচ্ছে নাও, অর্থাৎ হচ্ছে এখন যে কাজগুলো ঘটতেছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বেবি ইজ ওয়াকিং, এটা হচ্ছে দ্য বেবি হচ্ছে সাবজেক্ট, এম, ইজ, আর থেকে ইজ, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন নাই, সো আমরা এখানে বসাই নাই। দ্য বেবি ইজ ওয়াকিং, শিশুটা হাঁটতেছে। তাহলে এই যে দ্য বেবি ইজ ওয়াকিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমরা কেন করছি, অন্য কোন টেন্সের স্ট্রাকচারে কেন করে নেই, কারণ এখানে সেন্সটা আসবে হচ্ছে নাও। বেবিটা কখন হাঁটতেছে, এখন হাঁটতেছে। মানে বাংলা সেন্টেন্স যদি বিবেচনা করো, আমরা যদি বলি যে শিশুটা হাঁটতেছে, মানে কাজটা হচ্ছে এখন, হচ্ছে নাও। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমরা করছি। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে টেম্পোরারি সিচুয়েশন, যেগুলো বোঝাবে, অর্থাৎ হচ্ছে টেম্পোরারি মানে কি, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী বিষয় যেগুলো বোঝাবে সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হচ্ছে দে আর স্টেইং অ্যাট এ হোটেল, অর্থাৎ হচ্ছে তারা কোনো একটা জায়গায় বেড়াতে গেছে। তো বেড়াতে যায় কিন্তু একটা হোটেলে কিন্তু কেউ আজীবন থাকবে না, 5 বছর 10 বছর, অনেক দিন লম্বা টাইম থাকবে না। তারা সেখানে যাবে, বা কোনো বিজনেসের কোনো কাজে গেছে, বা কোনো দরকারে গেছে একটা অপরিচিত জায়গায়, সে সেখানে হোটেলে অবস্থান করতেছে। তার কাজটা শেষ হয়ে গেলে কিন্তু সে সেখান থেকে ব্যাক করে চলে আসবে। তার মানে সে যে হোটেলে থাকতেছে এটি কিন্তু তার জন্য ক্ষণস্থায়ী, টেম্পোরারি একটা বিষয়। সো দে আর স্টেইং অ্যাট এ হোটেল। তাহলে এইখানে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, সাবজেক্ট এম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন আমরা বসাইছি। কেন? কারণ হচ্ছে টেম্পোরারি সিচুয়েশন বুঝাইলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। এরপর হচ্ছে ট্রেন্ড যখন বোঝাবে, ট্রেন্ড বুঝাইলে মানে বর্তমান সময়ের যে সমসাময়িক পরিস্থিতি সেটার উপরে বিবেচনা করে যখন কিছু বোঝাবে তখন কিন্তু সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। যেমন হচ্ছে দ্য প্রাইজেস অফ কার্স আর ইনক্রিজিং, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। দ্য প্রাইজেস অফ কার্স, গাড়ির দাম, আর ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে। মানে বর্তমান সময়ের সিচুয়েশনটা এরকম চলতেছে যে গাড়ির দামগুলা হচ্ছে ঊর্ধ্বগতি সম্পন্ন, মানে ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যাচ্ছে। গাড়ির দাম এমন না যে কিছুটা বেড়ে একটা স্থির জায়গায় আছে, তা না, গাড়ির দাম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, মানে বোঝা যাচ্ছে যে আরো বাড়বে। তো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে আছে, একটা ট্রেন্ড এখন চলতেছে যে গাড়ির দামটা বাড়তেছে। অন্য সবকিছুর দাম স্টেবল আছে, কিন্তু গাড়ির দামটা বাড়তেছে, এটা ট্রেন্ড চলতেছে এখন। সো এরকম ট্রেন্ড যখন বোঝাবে তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে রিপিটেড অ্যাকশনস, যেগুলা মানে
পুনরাবৃত্তি যে কাজগুলো ঘটে, বারবার যে কাজগুলো ঘটে, রিপিটেড অ্যাকশন যেগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। উই আর মেকিং মিস্টেক্স, তাহলে আমরা উই আর মেকিং মিস্টেক্স, আমরা ভুল করতেছি, তার মানে এখানে যে একবার ভুল করছি সেটা বোঝায় নাই, আমরা বারবার ভুল করতেছি। আমরা একবার ভুল করলাম, আবারও ভুল করলাম, আবারও ভুল করলাম, এইভাবে আমরা ভুল করেই যাচ্ছি। এই ধরনের রিপিটেড অ্যাকশন যখন বোঝাবে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। উই আর মেকিং মিস্টেক্স, সাবজেক্ট অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি এবং এক্সটেনশন বা অবজেক্ট। এরপর হচ্ছে 5 নম্বর সর্বশেষ হচ্ছে নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ, খুবই অল্প সময়ের ভিতরেই কোন একটা কাজ ঘটবে বা ঘটতে যাচ্ছে, সেগুলাকে আমরা ফিউচার টেন্সে আমরা করতে পারি। মানে একটু পরে যে কাজগুলো ঘটবে আমরা ফিউচারে করতে পারি, এটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে স্মার্ট ইংলিশ যেটা হয়, যেভাবে আমরা করতে পারি যে অল্প সময় পরেই ঘটবে, আমরা সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সে না করে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের ইংরেজির মধ্যে একটা মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেল চলে আসে। নিয়ার ফিউচার, যেমন হচ্ছে শি ইজ ফ্লাইং টু কানাডা নেক্সট উইক, নেক্সট উইক পরের সপ্তাহে, এটা কিন্তু ভবিষ্যৎকালেই ঘটবে, সে পরের সপ্তাহে কানাডা যাবে। এটা আমরা না বলে আমরা বলবো যে পরের সপ্তাহে সে কানাডা যাচ্ছে। বাংলাতে আমরা এইভাবে কিন্তু বলি যে আগামীকালকে আমি ঢাকা যাচ্ছি। সো এই ধরনের নিয়ার ফিউচার যখন বোঝাবে তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারবো সিম্পল ফিউচার টেন্সের পরিবর্তে। সিম্পল ফিউচার টেন্স ইউজ করলে যে এখানে ভুল হয়ে যাবে তা কিন্তু না, ইংরেজি মানে শুদ্ধ মানে ভালো ইংরেজি একটা আসে যে নিয়ার ফিউচার ইউজ করলে, ফিউচার টেন্সের পরিবর্তে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করলে। শি ইজ ফ্লাইং টু কানাডা নেক্সট উইক। যাই হোক, এই সিচুয়েশন গুলাতে আমরা সবসময় এই 5টা সিচুয়েশনে আমরা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স আমরা ইউজ করব। এখন আমরা দেখলাম যে কিভাবে মানে হচ্ছে কোন কোন সিচুয়েশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। এখন আমরা দেখব যে কোন কোন সিচুয়েশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব না, ইউজ করা যাবে না, এক কথায় ইউজ করা যাবে না। সেই সিচুয়েশনগুলো হচ্ছে যে হচ্ছে নট টু ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম লিভিং ইন কানাডা। এখানে দেখো পার্মানেন্ট সিচুয়েশন যখন বোঝাবে, স্থায়ী একটা অবস্থান যখন বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব না। টেম্পোরারি সিচুয়েশনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, টেম্পোরারি। কিন্তু পার্মানেন্ট সিচুয়েশনে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। আই অ্যাম লিভিং ইন কানাডা, আমি কানাডাতে থাকতেছি, এটা তো আমরা বলবো না, আমরা বলবো আমি কানাডায় থাকি। তার মানে সিচুয়েশন যখন পার্মানেন্ট হয়ে গেছে তখন আমরা এই যে এখানে বলছি যে হোটেল রুমে থাকতেছি, এখানে যদি আমরা বলি যে আমি কানাডায় থাকতেছি, তার মানে কানাডায় আমি বেড়াইতে গেছি বা কোনো কাজে গেছি আবার চলে আসবো, এটা বোঝাবে, মানে টেম্পোরারি সিচুয়েশন বোঝাবে। কিন্তু পার্মানেন্ট সিচুয়েশন বোঝাইতে গেলে আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, আমাদেরকে বলতে হবে আই লিভ ইন কানাডা, এইভাবে আমাদেরকে বলতে হবে। কন্টিনিউয়াস ইউজ করলে সেটা টেম্পোরারি সিচুয়েশন হয়ে যাবে। আই অ্যাম ওয়ার্কিং ইন আ কোম্পানি, এখানে আমাদের বলা উচিত ছিল আই ওয়ার্ক ইন আ কোম্পানি, মানে আমি একটা কোম্পানিতে কাজ করি, পার্মানেন্ট সিচুয়েশন। কিন্তু এটা কিন্তু টেম্পোরারি সিচুয়েশন বোঝাচ্ছে, যেটা মানে হচ্ছে আমি একটা কোম্পানিতে দীর্ঘদিন যাবত কাজ করি, এটা তো আমাদেরকে টেম্পোরারি হিসেবেই আমাদেরকে বলতে হবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করলে তো এটা তো এটা তো পার্মানেন্ট আমাদেরকে ইউজ করতে, মানে আমি দীর্ঘদিন যাবত একটা কোম্পানিতে কাজ করি, এটা পার্মানেন্ট হিসেবে আমাদেরকে বলতে হবে। কিন্তু যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব তখন এটা টেম্পোরারি হয়ে যাবে, যেটা মানে হচ্ছে সঠিক সেন্সটা আসবে না। সো আমরা এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না, আমরা ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স, আই ওয়ার্ক ইন আ কোম্পানি। এখন হচ্ছে সেন্স। সেন্স সম্পর্কিত যে ওয়ার্ডগুলা সামনে আসবে সেই ওয়ার্ডগুলার সাথে কখনো মানে সেই ওয়ার্ডগুলাকে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে না, অর্থাৎ সেই ওয়ার্ডগুলোর সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করা যাবে না। যেমন হচ্ছে এই ওয়ার্ডগুলো হচ্ছে ফিল, সেন্স সম্পর্কিত ওয়ার্ড, ফিল, হিয়ার, সি, স্মেল, নোটিস, অবজার্ভ। এই ওয়ার্ডগুলা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যাবে না। আমরা বলবো না আই অ্যাম ফিলিং, এই ওয়ার্ডগুলোকে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করতে পারি, অন্য অনেক টেন্সে ইউজ করতে পারি, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ইউজ করতে পারবো না। আমরা বলবো আই ফিল, আমরা বলবো না যে আই অ্যাম ফিলিং, এটা বলবো না। আই ফিল, আই হিয়ার, আই সি, আমরা বলতে পারবো না যে
হি ইজ সিং, হি সিজ বা উই সি, আমরা বলবো না যে উই আর সিং, এটা বলবো না। তো এই ওয়ার্ডগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যাবে না। এরপরে হচ্ছে ফিলিং বা ইমোশন সম্পর্কিত যে ওয়ার্ডগুলো, ফিলিং বা ইমোশন, আবেগ সম্পর্কিত যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ইউজ করব না। যেমন হচ্ছে ডিজায়ার, ডিসলাইক, ফিয়ার, হেট, ওয়ান্ট, ওয়ান্ট চাওয়া, মানে হচ্ছে যে আমরা এটা বলবো না যে সে আরো বেশি খাবার সে চাচ্ছে, এটা বলবো না। আমরা বলবো সে আরো বেশি খাবার সে চায়, আরো খাবার সে চায়। শি ওয়ান্ট মোর ফুড, এটা আমরা বলবো, কিন্তু আমরা বলবো না শি ইজ ওয়ান্টিং মোর ফুড, সে আরো বেশি খাবার চাচ্ছে, এটা আমরা বলবো না। সো এই ওয়ার্ডগুলা ফিলিং এবং ইমোশন সম্পর্কিত ওয়ার্ডগুলা লাইক, লাভ, মাইন্ড, উইশ, কেয়ার, এগুলোর সাথে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যায় না। যেমন হচ্ছে আমরা বলবো না যে আই এম লাভিং ইউ, আমরা বলি আই লাভ ইউ, এটাই তো বলি আমরা। পজিশন অর্থাৎ হচ্ছে অধিকার সম্পর্কিত, মানে আমার আয়ত্তে আছে, আমার নিজের আছে বা কারো আছে, এই ধরনের পজিশন সম্পর্কিত ওয়ার্ডগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। বিলং, ওন, পজেস, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। থিঙ্ক, চিন্তা সম্পর্কিত যে ওয়ার্ডগুলো, আমরা যে ভাবি, চিন্তা করি, এগুলা, এই যাবতীয় ওয়ার্ডগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং নাকি আই আন্ডারস্ট্যান্ড, কোনটা? অবশ্যই আই আন্ডারস্ট্যান্ড। নো, আই অ্যাম নোয়িং দিস ম্যাটার বা আই নো দিস ম্যাটার, অবশ্যই আই নো দিস ম্যাটার। নো, তারপর হচ্ছে থিঙ্ক, রিয়েলাইজ, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার, ফরগেট, ট্রাস্ট, রিকল। রিমেম্বার মানে স্মরণ করা, রিকল মানেও কিন্তু স্মরণ করা, মানে একই ধরনের ওয়ার্ড। সো এই থিঙ্ক মানে চিন্তা ভাবনা সম্পর্কিত এই ওয়ার্ডগুলা, এগুলার সাথে আমরা কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা এই পাশে দেখলাম যে কোন জায়গাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, আর এখানে আমরা দেখলাম যে কোন জায়গাগুলোতে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ মানে আমরা করব না বা করতে পারবো না। আর উপরে এইদিকে আমরা দেখছি যে বাংলা একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা বাংলা ক্রিয়া থেকে আমরা বুঝতে পারবো যে এটাকে ইংরেজি কোন টেন্সে করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা এক্সাম্পল দিয়ে দেখাইছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি এবং কিভাবে সেখান থেকে একটা বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তর করতে হয় বা ট্রান্সলেশন করতে হয়। এবং আরেকটা বিষয় আছে যে নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এবং হচ্ছে টুডে, দিস ইয়ার, এইগুলা যদি কোনো সেন্টেন্স থাকে অবশ্যই সেই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, অবশ্যই অন্য কোনো টেন্সে করা যাবে না। নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, টুডে, দিস ইয়ার। দিস ইয়ারের মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে, দিস ইয়ার, দিস ইভিনিং, দিস নাইট, দিস সামার, দিস উইন্টার, এরকম অনেক মানে হচ্ছে যে ওয়ার্ড এখানে আসতে পারে। তো এটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। আরেকটা হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে যেগুলোর পরে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, যেমন হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, যেগুলো মে, ক্যান, কোড, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই যে মোডাল অক্সিলারি ভার্ব যেগুলো, এগুলোর পরে এগুলা যদি সেন্টেন্সে থাকে তারপরে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারবো না। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফুল ডিটেলস আলোচনা করছি আজকের ভিডিওতে। তোমাদের যদি সমস্যা থাকে এরপরেও তোমরা কমেন্ট করে তোমাদের সমস্যার কথা জানাবা। আর পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরো একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।